আপাত দৃষ্টিতে একজন মানুষ 3.5 দশক পরিচালনা করছেন বাংলা ছবির এই ইন্ডাস্ট্রিটায়, সেই মানুষটা যখন কাজ করতে যাচ্ছেন তার শুটিং বন্ধ হয়ে যাচ্ছে, দর্শকের মনে হয় কি হচ্ছে ভেতরে, হয়টা কি? রাজনীতি কারণ? এখন যার জন্য আমাদের ছবিটা বন্ধ হওয়া, সেটা একটা জেনারেল কেস, সেটা কোনো পার্টিকুলার কেস। শুধু বড় বাজেটের ছবিগুলি বড় পরিচালক হয় যায় না। সত্যজিৎকে দেখেছি দুবার, অনেক দূর থেকে। এরপর তো একটা মুম্বাই পাড়ি আছে আপনার। হ্যাঁ, মুম্বাই পাড়িটা ততদিনে আমি অনেকটা বড় হয়ে উঠেছি, ততদিনে আমি একটু ফোকাস করেছি যে আমি সিনেমাটোগ্রাফি শিখব। টাকা রোজগার না করলে, আমি একটা মধ্যবিত্ত পরিবার থেকে আসা ছেলে, মুম্বাইতে বাবার পক্ষে রেগুলার টাকা পাঠিয়ে সম্ভব নয়। তাও বাবা অনেকটাই করেছে, মা অনেকটাই করেছে। মৃণাল সেনকে বরঞ্চ অনেক দেখেছি, কারণ উনি অনেকদিন বেঁচেও ছিলেন এবং উনি খুবই অ্যাক্সেসিবল একটা মানুষ ছিলেন, দেখেছি। দেবজিৎ এখন যারা রয়েছেন আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ডিফারেন্সটা কি? মানে কে কতটা ইন্ডাস্ট্রিটাকে, বাকিরা যেমন সকলেই বলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিজিৎ গুহ আর সুদেষ্ণা রায়, এটা কিভাবে বন্ডিং তৈরি? যাই বলি না কেন, ভগবান আছে নেই, এই মানুষের কর্ম একটা জায়গা পর্যন্ত হয়তো নিয়ে যায়, কর্ম ছাড়া অসম্ভব ব্যাপারটা। এই আলো, এই ক্যামেরা, এটা আমি প্রায় খুবই ছেলেবেলা থেকে এর সঙ্গে আমি জড়িয়ে পড়েছি। এটা আমার কাছে খুব কমফর্ট। সিনেমার সঙ্গে জড়িয়ে থাকা কোনো কিছু যদি না করতেন, কি হতো? সেরা পাওয়া এত বছরে রাজ্যটার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে, ওদের আগামী দিনে সিনেমায় আসার পরামর্শ? অবশ্যই অবশ্যই আগামী জেনারেশনের সিনেমায় আসতে হবে। নমস্কার, আমি স্বরূপ দত্ত, আর আপনারা দেখছেন টলিউড ফোকাস কলকাতা, সিনে স্বরূপ। সিনে স্বরূপে আমার আজকের যে মাননীয় অতিথি রয়েছেন, তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে দু একটা কথা। তিনি পেশায় বলুন বা শখে বলুন বা তার কাজ বলুন, যে শব্দই প্রয়োগ করি সামনে, তিনি তো পরিচালক। এবার আমরা কোনো পরিচালকের কথা যদি বলি, যিনি টেলিভিশনে পরিচালনা করবেন বা সিনেমা পরিচালনা করবেন, এই মানুষটা আমরা কাজকর্ম করতে গিয়ে দেখি কেউ কেউ আসেন না যে শুরুতেই একবারে ধামাকাদার তিনি পরিচালক হলেন, আবার কেউ কেউ অনেক বছর অনেক কিছু করে 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 পরিচালক হলেন। কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা সফল হওয়ার রাস্তা, তা তো আর আমাদের জানা নেই। প্রত্যেকেই এরা সফল হন। আজকের মানুষটা তিনি কিন্তু অনেক কাজ করেছেন, অনেক অনেক। মানে যদি আপনি টেলিফিল্মের হিসেব ধরেন, তাহলে 100-এরও বেশি টেলিফিল্ম তিনি করেছেন। তিনি ম্যাগাজিন শো যেগুলো টেলিভিশনে হতো, সেই শো পরিচালনা করেছেন। তিনি কুইজ শো, যার অনেক এপিসোড হয়, 500, 700, 800, 1000, সেরকম জিনিস পরিচালনা করেছেন। আর তিনি যখন ছবি পরিচালনা করতে এসছেন, তখনও প্রায় 2 ডজন ছবি পরিচালনা করে ফেলতে চলেছেন। বা তিনি মঞ্চে পরিচালনা করেছেন। তো একজন পরিচালকের যতগুলো উইং থাকে, তিনি সবকটাই অত্যন্ত দক্ষতার সঙ্গে করে এসে মানুষের মন কেড়ে নিয়েছেন। আর শুধু ক্যামেরার পেছন থেকে নয়, ক্যামেরার পেছন থেকে যেমন সবটা এত বছর ধরে সামলালেন, প্রায় 3 দশক বা তার একটু বেশি, তিনি অভিনয়টাও খুব ভালো করেন। আর তিনি আমাদের বড্ড প্রিয়। তিনিই রয়েছেন আজ আমাদের সঙ্গে, অভিজিৎ গুহ। অভিজিৎ বাবু, নমস্কার। 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 আপনাকে কাছে পেয়ে আমার প্রথম যে মুগ্ধতা একটা আছে, সেটা জিজ্ঞেস করি। সত্যজিৎ রায় ফেলুদা যেমন আছে, জটায়ু ছাড়া তো ফেলুদা হয় না। আপনি বিরলতম মানুষ যিনি শুধু জটায়ুতে অভিনয় করলেন, জটায়ু হিসেবে অভিনয় করলেন তা নয়, জটায়ু যিনি ছিলেন বাঙালির মননে, সন্তোষ দত্ত, তাকে বোধহয় আপনি নিয়ে আসছেন শুটিংয়ের সময়। সেই মানুষটা পরবর্তীকালে তারই জুতোয় পা গলালেন। এই অভিজ্ঞতা কেমন, বা যদি শেয়ার করেন? হ্যাঁ, অবশ্যই। মানে আমি যখন তখন আমি কলেজের ছাত্র, বই নয়। আমার এক দাদা রবি ওঝা, পরবর্তীকালে তিনি বাংলা টেলিভিশনে সাংঘাতিক একটা জায়গায় গিয়েছিলেন। হিন্দিতেও তিনি অনেক টেলিভিশনে পরিচালনা করেছেন, সিনেমা পরিচালনা করেছেন, অনেক কিছু করেছেন। তো তার একটা সিরিয়াল ছিল গোয়েন্দা ভগবান দাস বলে। সেই সিরিয়ালে রবি ঘোষ এবং সন্তোষ দত্ত দুজনেই অভিনয় করতেন। তো আমার দায়িত্ব থাকতো মাঝে মাঝেই যে সন্তোষ দাকে
কোর্ট থেকে নিয়ে আসা। উনি তো একজন জাঁদরেল একজন উকিল ছিলেন, আমরা সবাই জানি, অভিনেতা, জাঁদরেল অভিনেতা এবং জাঁদরেল উকিল। তো উনি যখন বেরোতেন একটা পার্টিকুলার জায়গায় বলা ছিল, সেখানে তখনকার দিনে তো অ্যাম্বাসেডার গাড়িরই বেশি প্রচলন ছিল। তো এই অ্যাম্বাসেডার, স্টুডিওর অ্যাম্বাসেডারের মধ্যে আমি বসে থাকতাম, উনি আসতেন এবং এসে বসতেন এবং আমরা রওনা হতাম স্টুডিওর উদ্দেশ্যে। আমরা উত্তর কলকাতার একটা স্টুডিও ছিল, এখন আর সেটা নেই, সেখানে যেতাম, বাগমারি বাজারের কাছে অরোরা স্টুডিও, ঐতিহাসিক স্টুডিও। সেখানে সত্যজিৎ রায় জলসাঘর করেছেন এবং আরো অনেক কিছুই করেছেন, সবটা হয়তো আমার মনে নেই এখন। তো ওখানে নিয়ে যাওয়ার পথে উনি গাড়িতে ওঠার পর একটা ফোলিও ব্যাগ থাকতো, সেই ফোলিও ব্যাগের মধ্যে একটা অ্যালুমিনিয়ামের চৌকো টিফিন কৌটো, তাতে রয়েছে চিনি দেওয়া ছানা এবং হাতে গড়া রুটি। উনি ওটা খেতেন এবং প্রতিদিন আমাকে বলতেন যে তুমি একটু খাও। আমি বলতাম না না, আমি তো খেয়ে এসছি, আপনি খান, আপনি তো কাজ করে ফিরছেন, আপনার খাওয়া দরকার। এবং প্রতিদিনই আমাকে অফার করতেন এবং প্রতিদিনই আমি খুব নরমভাবে সেটাকে রিফিউজ করতাম। এরকম একটা সম্পর্ক আমাদের মধ্যে ছিল। আমি ওর বাড়ি যে আমাদের মানিকতলায় ছায়া সিনেমার পেছন দিকটা, বা ছায়ার পাশেই, ছায়া সিনেমার পাশেই একটা পেট্রোল পাম্প রয়েছে, ওই পেট্রোল পাম্পের গা দিয়ে কয়েকটা বাড়ি ছাড়লেই গিয়ে ওনার বাড়ি একতলায়। উনি ওনার চেম্বার ছিল আর উপরে থাকতেন। তো ওখানে আমি অনেকবারই রবি ওঝার সঙ্গে গেছি, দু একবার কেন যে গেছি, হয়তো এই কাজেরই কোনো কথাবার্তা। তখন তো টেলিফোনের এত ব্যবহারটা, মানে মোবাইল ফোন তো কোনো মানে কল্পনাতেও আসেনি, অনেকটা সায়েন্স ফিকশনের মতন ব্যাপার ছিল মোবাইল ফোনটা। তো ওইখানে গিয়েছি বেশ কয়েকবার এবং কথা বলেছি। যদিও রবি ঘোষের সঙ্গে আমার সম্পর্কটা অনেক বেশি মানে বন্ধুত্বপূর্ণ ছিল রাদার দ্যান সন্তোষদা, কিন্তু আমি অত্যন্ত অ্যাডমায়ার করতাম। এবং ওই বয়সেই আমার কোনো রকম অভিনেতা হওয়ার কোনো ড্রিম ছিল না, কোনো কালে অভিনেতা হতে আমি চাইনি। আমি মনেও করি না, এখনো পর্যন্ত মনে করি না আমি অভিনেতা। তো আমি একজন মানে সিনেমা লাভার এইভাবেই আছি এবং এটাই আমার বড় আইডেন্টিটি বলে আমি মনে করি। তো কিন্তু একটা গভীর ভালোবাসা, অনুরাগ ছিল আমার অভিনয়ের প্রতি, অভিনয় এই ক্রাফটার প্রতি। তো আমি যে কেউ হোক, মানে সন্তোষ দত্ত এবং রবিদা, এই দুজনকে তো অসম্ভবভাবে অ্যাডমায়ার করতাম। তারা কি কি অভিনয় করছে, কিভাবে করছে, বিশেষ করে রবিদার সঙ্গে এবং পরবর্তীকালে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রচুর কথা বলেছি। এবং তারা তাদের অভিজ্ঞতা, সত্যজিৎ রায়কে নিয়ে অভিজ্ঞতা, তপন সিংহকে নিয়ে অভিজ্ঞতা এবং আরও অন্যান্য পরিচালকদের, অভিনেতাদের নিয়ে যে অভিজ্ঞতা, সেগুলো শেয়ার করেছেন এবং সেখান থেকে মনে হয় অনেক কিছু শিখতে পেরেছি, শেখার চেষ্টা অন্তত আমি করেছি। এ ধরনের প্রশ্ন সাধারণত অনেকটা কথা বলার পর আসে, কিন্তু আমার শুরুতেই জানতে ইচ্ছে করছে, ডেস্টিনিতে বিশ্বাস করেন? হ্যাঁ, আমি অসম্ভবভাবে ডেস্টিনিতে বিশ্বাস করি। ডেস্টিনি একটা, যাই বলি না কেন, ভগবান আছে নেই এই সমস্ত তর্ক বিতর্কে আমি যেতে চাই না, কিন্তু মানুষের কর্ম একটা জায়গা পর্যন্ত হয়তো নিয়ে যায়, কর্ম ছাড়া অসম্ভব ব্যাপারটা। এবার ট্যালেন্ট কার আছে কার নেই, কতটুকু কি আছে না আছে আমি বলতে পারবো না। আমি ব্যক্তিগতভাবে খুব ট্যালেন্টেড লোক নই, তো তা খালি আমি বিশ্বাস করি যে আমার কর্মটা আমাকে করতে হবে এবং ডেস্টিনি বলে একটা ব্যাপার আছে যে ঠিক সময় ঠিক জায়গায় উপস্থিত থাকা। এইটা যদি না হয় তাহলে কোনো কিছু শুরু করা যায় না, আর শেষ করা যায় না যদি সেই সময়টাকে বা অপরচুনিটিটাকে আমরা ইউজ না করি, মানে ব্যবহার না করি। মানে ঠিক সময় ঠিক জায়গায় থাকাটা যেমন প্রয়োজন এবং সেই সিচুয়েশনটাকে ব্যবহার করার ক্ষমতাটাও থাকা দরকার, এই দুটোই প্রয়োজন। বললেন আপনি নিজে খুব একটা ট্যালেন্টেড নয়, সৌজন্য দেখেই বললেন, হয়তো ট্যালেন্ট বোধহয় চিনতে পারেন খুব ভালো, তাই তো আপনার হাতে? হ্যাঁ, ট্যালেন্ট চিনতে পারি। ট্যালেন্টেড নই মানে আমি এমন লোককে দেখেছি বা যাদের হয়তো তেমন ভাবে দেখিনি, কিন্তু তাদের কাজকর্ম দেখে তাদেরকে যেভাবে চিনেছি, তাতে আমার মনে হয়েছে সত্যি মানে আমার কোনো ট্যালেন্টই নেই, শুধু ভালোবাসাটা আছে। ভালো, যেটুকু করছি সেটা ওই ভালোবাসাটার জন্যই করছি। আর আপনি ট্যালেন্ট চিনেছেন অনেক, যাদেরকে। হ্যাঁ, একদমই তাই। আমরা দুজনে, আমি একা বলবো না, আমরা সিনেমা বা টেলিভিশনে আজ পর্যন্ত যত কাজ করেছি আমি একা আলাদাভাবে সেইভাবে করিনি। আমরা দুজনে একসঙ্গে, মানে আমার যে কো ডিরেক্টর সুদেষ্ণা রায় এবং আমরা একসঙ্গেই করেছি প্রায়
এবছর আমাদের অগস্ট মাসে 31 বছর পূর্ণ হবে। 94 থেকে আমরা একসঙ্গে কাজ করছি। তো আমরা কিন্তু খুঁজি, বা আমাদের বোধবুদ্ধিতে যদি মনে হয় যে অভিনেতা, লেখক, কোনো টেকনিশিয়ান, মানে কোনো শিল্পী, মানে টেকনিশিয়ান কোনো শিল্পী, ক্যামেরাম্যান, এডিটর, সাউন্ড রেকর্ডিস্ট, মিউজিক ডিরেক্টর, আর্ট ডিরেক্টর, বহু নতুন নিয়ে আমরা কাজ করছি, বহু নতুন নিয়ে কাজ করেছি, এবং তাদের অনেকেই এখন খুবই এস্টাবলিশড, তারা আমাদের থেকেও বেশি এস্টাবলিশড। অভিজিৎ গুহ, সুদেষ্ণা রায় দুজনে মিলে পরিচালনা করছেন এত ছবি। আপনাদের আগে সেভাবে জুটিতে এরকম ভাবে পরিচালনা করেছেন মনে পড়ে? অগ্রদূত বলে একটি ব্যাপার ছিল, না সে তো অনেকেই ছিল, মানে আমাদের অগ্রদূত ছিল, তারপর যাত্রিক ছিল, তরুণ মজুমদার মানে অন্যতম ছিলেন, তার মধ্যে দিলীপ মুখার্জি ছিলেন, মানে ওরা তিনজন মিলে করতেন আর কি। তো এইরকমই শুনেছি, মানে এরকম হয়তো আরো 2-4টে আছে যারা দল বেঁধে 2জন কি 3জন কি 4জন একসঙ্গে ছবি পরিচালনা করেছে। অভিজিৎ গুহ আর সুদেষ্ণা রায়, এটা কিভাবে বন্ডিং তৈরি হলো? এটা আমাদের কোনো কৃতিত্ব নেই, আমাদের দুজনেরই কৃতিত্ব নেই। এই কৃতিত্ব পুরোটাই যাবে হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, অভিনেতা এবং পরিচালকও। প্রসেনজিৎ চ্যাটার্জি, ওর সঙ্গে আমার আলাপ দীর্ঘদিনের, মানে আজ থেকে 35-36 বছর আগে থেকে, এবং উনি ওর সঙ্গে আমি কতগুলো ছবিতে সহকারী হিসেবে কাজ করেছি, তার ফলে একটা সম্পর্ক তৈরি হয়। এবং ওর প্রথম যে ছবি পরিচালনায় 92 সালে পুরুষোত্তম, তাতে আমাকে আহ্বান করে যে তুই আয় আমার সঙ্গে কাজ কর। তো আমি কাজ করি, এবং খুবই একটা স্যাটিসফাইং এবং একটা এনলাইটনিং একটা অভিজ্ঞতা বলবো আমি। এটা আমার প্রথম একটা সুযোগ, খুব বড় একটা কাজ, খুব বড় ক্যানভাসের একটা কাজ, এর মধ্যে থাকার সুযোগটা উনি আমায় দেন আর কি প্রথম। এবং শুধু তাই সেখানেই আটকে নিই, এবং পরবর্তীকালে যখন জি বাংলা বলে যে প্রথম প্রাইভেট চ্যানেল আমাদের পশ্চিমবাংলায় আসে, তাতে সেটা আনার পেছনে প্রসেনজিৎ চ্যাটার্জির একটা বিরাট ভূমিকা আছে, সেটা সেই সময় যারা ছিলেন সকলেই জানেন। এবং সেখানে আমি কিছু কাজ করব অ্যাজ আ ডিরেক্টর, এরকমই একটা ইচ্ছে ছিল, এবং ওনারও ইচ্ছে ছিল যে রানা করুক একটা কিছু। এবং তখন একটা কাজ আমাকে দেওয়া হয়, সেই কাজটা আমার মোটেও পছন্দ হয়নি। আমাকে মানে দেওয়া হয়েছিল যে কাজটা, আমার সেই কাজটার প্রতি খুব একটা ইয়ে ছিল না। এটা একটা ম্যাগাজিন প্রোগ্রাম ছিল, উইমেন ম্যাগাজিন প্রোগ্রাম, মহিলা ম্যাগাজিন প্রোগ্রাম। তাতে আমাকে দেওয়া হয় যে এই সুদেষ্ণা রায় যে সানন্দায় অপর্ণা সেনের সহকারী এবং একটা ব্যাকবোন অফ সানন্দা ছিল, তার সঙ্গে আমাকে জুড়ে দেওয়া হয়, এবং বলা হয় যে একটা ম্যাগাজিন প্রোগ্রাম হবে মানবী বলে, যার শীর্ষ সঙ্গীতরা গেয়েছিলেন এবং শুট করেছিলেন, কথা লিখেছিলেন অঞ্জন দত্ত। সেইটে আমাকে পরিচালনা করতে হবে। এবং ম্যাগাজিন প্রোগ্রাম আর কি পরিচালনা করার সেরকম তো ব্যাপার নয়। ম্যাগাজিন প্রোগ্রাম বলতে সেখানে ফ্যাশন রয়েছে, সেখানে কুকারি রয়েছে, সেখানে এভরিডে অনেক কিছু ব্যাপার রয়েছে, অ্যাচিভার্স রয়েছে, তাদের ইন্টারভিউ করা। তো আমি ভাবলাম যে এটা করে আমি কি করবো, মানে এটা করতে তো আমি আসিনি, বা এটা করার কোনো স্বপ্ন আমার ছিল না তখন। কিন্তু আমার কোনো উপায় ছিল না তখন, অল্টারনেটিভ কিছু আমাকে দেওয়া হয়নি, ওইটাই দেওয়া হয়। এবং আমাদের দুজনকে এক করে দেওয়া হয় যে ঠিক আছে, পুরো কাজগুলো মানে জোগাড় করে কি করা হবে সেটা সুদেষ্ণা রায় করবে, এবং সে একজন অ্যাঙ্কারও হবে। আর আমার কাজটা হলো যে এই অনুষ্ঠানটাকে শ্যুট করে, এডিট করে, মিউজিক লাগিয়ে একটা চেহারা দিয়ে টিভিতে যেন যায় সেটার ব্যবস্থা করা। এই কারিগরি দিকটা আমার দেখার একটা দায়িত্ব পড়ে, এবং আমাদের দুজনের পথ চলা এইভাবেই শুরু। 94 সাল, 94। আজ 31 বছর ধরে। এই যে আমরা বলি না, বাঙালিরা দুজন এক জায়গায় থাকতে পারে না, পার্টনারশিপে ব্যবসা হয় না, বা এই ধরনের নানা কিছু কথা। তো অভিজিৎ গুহ আর সুদেষ্ণা রায় তো তার একটা জ্বলন্ত উল্টো উদাহরণ, যে সব সম্ভব। এত বছর ধরে হাসি মুখে দুজনে কি সুন্দর কাজ করে যাচ্ছেন। সেই সময় কাজ করতে করতে বেশ কিছু প্রতিভাও তো তুলে নিয়ে এসেছিলেন, যারা নাকি আজ পরবর্তীকালে, মানে আমরা যখন প্রথম এই মানবীটা করি, তার বহু তার যে ফ্যাশনের দিক, যে বিভাগটা ছিল ফ্যাশন বলে,
তার যারা মডেলস ছিলেন তাদের বহু লোকই এখন খুবই নাম করা জায়গায় আছে, মানে তারা মডেল থেকে আস্তে আস্তে অভিনেত্রী হয়েছেন। শুধু কলকাতায় নয়, বম্বেতেও একদম প্রথম সারির অভিনেত্রীরাও তখন মডেলিং করেছেন আউটডোর সেকশনে। প্রিয়াঙ্কা ত্রিবেদী, জুন মালিয়া তার মধ্যে ছিলেন, আরো অনেকেই, মানে তখন সেই বিপাশা বসু ছিলেন, অনেকে, মানে এই মুহূর্তে হয়তো সবার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু তারা ছিলেন। এবং আরো আমাদের যাই হোক মনে নেই এখন সবার নাম। এগুলো ভাবতে কেমন লাগে যে এই মানুষগুলো পরে যারা স্টার হচ্ছে তাদেরকে প্রথম স্পট করি আমরা খুঁজে পাই বা আমরা নিয়ে আসি। বলতে মানে আমি কিন্তু কোনো বিনয় করছি না, মানে এইটা নিয়ে আমি খুব একটা ভাবিনি, বা পরবর্তীকালে তাদের সঙ্গে যখন দেখা হয়েছে খুবই সুন্দর, মানে জুনের সঙ্গে তো এখানেই কলকাতাতে থাকে বলে দেখা সাক্ষাৎটা বেশি হয়। আমার মনে আছে আমি হায়দ্রাবাদে গেছি এবং সেখানে হায়দ্রাবাদ না, ব্যাঙ্গালোরে গিয়েছি এবং সেখানে প্রিয়াঙ্কা এখন ওখানেই থাকে, ওর স্বামী ওখানে খুব বড় স্টার অ্যান্ড ডিরেক্টর প্রডিউসারও বটে। তার সঙ্গে যখন দেখা হয়, সে আমাকে ওই ফেস্টিভ্যালে গিয়ে সে আমাকে গ্রিট করছে, আমাকে ফুলের বুকে দিচ্ছে ইত্যাদি, সেটা খুবই ভালো লাগে, খুব মজা লাগে। মনে হয় এত বছর আগে যাদের সঙ্গে পথ চলা শুরু হয়েছিল তারা একটা জায়গায় পৌঁছেছে, হয়তো আমিও কোথাও একটা পৌঁছেছি সেই জন্য। অভিজিৎ গুহ যখন বেড়ে উঠছিল তালতলাতে কলকাতা শহরে, তার কি মনে হচ্ছিল সে কি হতে চাইছে? আমি একজন সবসময় একটা ফিল্ম মেকার হতে চেয়েছিলাম, মানে যে আমি যে ফিল্ম ডিরেক্ট করব সেটা শুরুর দিকে কিন্তু অতটা বুঝিনি যে সেটাই করব নাকি ছবি তোলার একটা অভ্যেস ছিল। আমার বাড়ির সামনেই চিত্রবাণী সেন্ট জেভিয়ার্সের একটা কমিউনিকেশন এডুকেশন যেটা থাকে সেটা নিয়ে একটা লাইব্রেরি, সেখানে ফাদার গাস্তর রবেশ ছিলেন আমাদের, এবং সেখানে বহু কৃতি মানুষ আসতেন। ফাদার রবেশের বন্ধু ছিলেন সত্যজিৎ রায়, মৃণাল সেন। সত্যজিৎ রায়কে আমি কোনোদিন আসতে দেখিনি ওখানে, কিন্তু মৃণাল সেন প্রায়শই আসতেন এবং তখন আমরা দেখতাম যে মৃণাল সেন আসছে। গৌতম চট্টোপাধ্যায়, এখনকার মনিদা, উনি রেগুলার যেতেন। মনিদাকে একটা বন্ধুই মনে করতাম, আমি তখন বুঝতাম না যে তাঁর ট্যালেন্টটা কোথায়, বা তিনি যে মিউজিকের একটা ব্যাপার সত্যি আমি জানতাম, কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, দাদা ইত্যাদি, কিন্তু কখনো কোনো ভয় ছিল না যে এটা খুব কেউ কেটে কেউ। তিনি ছবি বানান অ্যাজ এ ডিরেক্টর, আমি দেখতাম তাকে, এবং বহু আলোচনা হয়েছে তখন বিভিন্ন জিনিস নিয়ে, যাতে গৌতম দা খুব পারদর্শী ছিলেন, সেসব জিনিস নিয়ে আলোচনা হতো। একটা ওখান থেকে অনেক ইন্সপিরেশন পেতাম। পরবর্তীকালে জেনেছি যে উনি একটা মোহিনীর ঘোরাঘুরি বা ইত্যাদি, এটা কিন্তু পরে জেনেছি, এটা আগে শুরুতে আমি জানাচ্ছি। এই ছবির প্রতি আপনার যে টানটা, এটা কেন? বাড়িতে আর কারো ছিল? ছবির প্রতি এই টানটা আমার কেন, এটা আমি ঠিক জানি না, কিন্তু এটা মেশানো। প্রথমে ছবির প্রতি টান যে ছিল তেমনটা নয়, প্রথমে অভিনয়ের প্রতি একটা টান ছিল আমার একদম ছোট বয়সে। আমি আমার বাড়ির সামনে এসএন ব্যানার্জি রোডে কৃষ্টিকা বলে একটি বাড়ি আছে, যেটা মূলত ওখানে একটা দুর্গাপুজো, এখন আর হয় না, তখন হতো। গ্রিন অ্যামেচার গ্রুপ বলে ওই বাড়ির যে মালিক, তিনি একটা দল চালাতেন গ্রিন অ্যামেচার গ্রুপ বলে, এবং ওই ঠাকুর দালানে বিভিন্ন গ্রুপ থিয়েটারকে ভাড়া দেওয়া হতো। সোম বুধ শুক্র একজন, মঙ্গল বৃহস্পতি শনি আরেকটা দল রিহার্সাল দিতেন। কারণ ভদ্রলোক অরুণ সরকার তার নাম, অরুণ দা মনে হয় এখনো বর্তমান, বছর দুয়েক আগে শেষ দেখা হয়েছিল আমার সঙ্গে। উনি নাট্যপ্রেমী, নাট্যমোদী মানুষ, উনি এইভাবে ভাড়া দিতেন। এবার আমি ওখানে যখন ছোট ছেলের ভূমিকা অভিনয় করার দরকার হতো পড়তো, আর রাস্তার উল্টো দিকেই আমার বাড়ি, কোনোভাবে খোঁজ খবর ছিল যে এই ছেলেটি বাচ্চা ছেলে অভিনয় করতে উৎসাহী, পারেটারে একটু আধটু, আমাকে ডেকে নিয়ে যাওয়া হতো। এরকমভাবে আমি ছেলেবেলায় অনেকগুলো থিয়েটারে অভিনয় করেছি, গ্রুপ থিয়েটারের মধ্যে, এবং সেখানে অন্যতম ছিল পথের পাঁচালী বলে একটি নাটক, যাতে আমি অপুর ভূমিকার অভিনয় করতাম, এবং তার রিভিউজ তৎকালীন সময়ে আনন্দ লোক, দেশ ইত্যাদিতে বেরিয়েছে, দেশে ছবি বেরিয়েছে আমার নাম মেনশন করে,
বেরিয়েছে। সে সমস্ত কাটিং টাটিং মা বেঁচেছিলেন যতদিন ছিল, এখন কোথায় আছে ঠিক জানি না। পরে বোধহয় আপনি নিজেও লেখালেখি শুরু করলেন। পরে আমি লেখালেখি শুরু করলাম, মানে মূলত লেখালেখি আমার এক মাস্টারমশাই ছিলেন, যিনি এখন আর নেই, 18 সালে মারা গেছেন, শক্তিপদ ঘোষ, যিনি কলকাতা ইউনিভার্সিটিতে সেই সময়, যে সময় আমার সঙ্গে তার দেখা, তিনি একটা চাকরি করতেন, সরকারি চাকরি, এবং কলকাতা ইউনিভার্সিটিতে উনি ডক্টরেট করতেন। ডক্টর নরেশ জানার আন্ডারে উনি একটা রিসার্চ করতেন, সেটা ছিল বাংলা নাট্য সাহিত্য। 86 বছর, মানে নীলদর্পণ থেকে নবান্ন, এই 86 বছরে যে ভদ্রেতর চরিত্র, মানে ভদ্র হইতে ইতর চরিত্র, মানে অশিক্ষিত গ্রাম্য চরিত্র, মানে নীলদর্পণ হলে তোরাব, এরকম ধরনের চরিত্র, এইগুলোর উপর ওনার একটা রিসার্চ ওয়ার্ক ছিল, সেটা বই আকারেও বেরিয়েছে পরবর্তীকালে। সেটা উনি করতেন, উনি আমার মাস্টারমশাই ছিলেন, মানে কোনো পয়সার বিনিময়ে নয়, আমার ওই নাট্যকার ছিলেন বলে তার সঙ্গে আলাপ বন্ধুত্ব, এবং আমার মেন্টর, তার সঙ্গে আমি যেতাম ক্যালকাটা ইউনিভার্সিটিতে, গিয়ে তিনি রিসার্চের জন্য বই পড়তেন, যে 4-5টা বই বার করলে উনি পড়ছেন, আমি তার থেকে একটা পড়তাম, মানে অর্থ কিছু খুব একটা বুঝতাম না, কিন্তু খুব সাহিত্যের প্রতি উৎসাহ আমার ওখান থেকে। ধীরে ধীরে ওটা কিভাবে জানি নাটক সাহিত্য থেকে সিনেমায় চলে গেল, এটার খুব একটা আমি বলতে পারবো না কেন গেল। অভিজিৎ ঘোর, তার অভিনয় করতে ভালো লাগছে, সে যখন বেড়ে উঠছে তিনি এমন একটা জায়গায় এলেন যে তার লিখতেও ভালো লাগছে, তিনি পড়াশোনা করছেন, ছবি নিয়ে লেখা শুরু করলেন। এই অভিজিৎ ঘোর আবার হঠাৎ করে মনে হলো ক্যামেরাটা ভালো করে বুঝতে হবে, সেই এই ক্যামেরা প্রেমটা আবার কি করে? ক্যামেরা প্রেমটা আমার একটু আগের থেকেই ছিল। আমাদের চিত্রবাণীতে তৎকালীন সময় আমাদের একটা কোর্স হতো, 9 মাসের একটা কোর্স, না 10 মাসের ছিল, সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্ম প্রসেসিং অ্যান্ড প্রিন্টিং। সেটা আমাদের এক দাদা তিনি শেখাতেন, সেলিম পাল, সেলিমদার যিনি, তো সেলিমদার কাছে হাতে খড়ি আমার। সেখানে অনেক তৎকালীন সময়ে বড় বড় চিত্রগ্রাহকরা আসতেন, তাদেরকে মিট করতাম। মানে এখন এদেশে নেই মনে হয় তিনি, ব্রায়ান বালেন বলে একজন দক্ষিণ ভারতীয় ফটোগ্রাফার, তারপরে আরও অনেকে, বিবেক দেব বর্মন, এরা আসতেন। এদের তখন আমি খুবই ছোট, তখন আমি স্কুলে পড়ি, এবং তখন ওই একটা ছবি তোলা, বড় বড় প্রিন্ট হচ্ছে, পিলখানা, আমাদের যে কলকাতার পিলখানা অঞ্চলের ছবি তোলা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, অসাধারণ কাজ ওখানে। আর মানে ওই আর্কাইভে, চিত্রবাণী আর্কাইভে যে ছবি আছে, তার ছবির যে গুণগত মান এবং যে মানে যে ডকুমেন্টেশন, যে জায়গা, যে সময়, যে মানুষগুলোকে ধরা হয়েছে, সেটা একটা মানে আমার মনে হয় সাংঘাতিক কাজ। একটা আর্কাইভাল ভ্যালু, মানে চূড়ান্ত আর্কাইভাল ভ্যালু এখনো আছে। অনেক টিপি, মানে ট্রান্সপারেন্সি, নেগেটিভে শ্যুট করা, বড় নেগেটিভে শ্যুট করা, 120 নেগেটিভে শ্যুট করা, 35-এ শ্যুট করা, সব মিলিয়ে মিশিয়ে এই সব কিছুই কিন্তু খুব ইন্সপায়ার করেছে। এই থিয়েটারে অভিনয় করা, শক্তিদার সঙ্গে ক্যালকাটা ইউনিভার্সিটি দ্বারভাঙ্গা বিল্ডিংয়ে যাওয়া, ওর বন্ধু বান্ধব, কত কি বলে একটা পত্রিকা বেরোতো, অংশু বলে একটা 25শে বৈশাখ কবিতা বই বেরোতো, একটা পত্রিকা বেরোতো হাতে লেখা, তাতে ঋত্বিক ঘটক নিয়ে লিখেছি তখন। মানে আমার তখন ঋত্বিক ঘটক সম্পর্কে ধারণা খুবই সীমিত, কিন্তু এই বড়দের থেকে উৎসাহ পেয়েছি এবং লিখেছি, এবং সেই থেকেই আর কি ভালোবাসাটা শুরু আর কি। এরপর তো একটা মুম্বাই পাড়ি আছে আপনার। হ্যাঁ, মুম্বাই পাড়িটা ততদিনে আমি অনেকটা বড় হয়ে উঠেছি, ততদিনে আমি একটু ফোকাস করেছি যে আমি সিনেমাটোগ্রাফি শিখব। পুরনো নিউ মার্কেটে হঠাৎই একদিন সুব্রত মিত্রর সঙ্গে দেখা, সত্যজিৎ রায়ের সিনেমাটোগ্রাফার, পথের পাঁচালী অপরাজিত সিনেমাটোগ্রাফার, তার সঙ্গে দেখা, তিনি তার থেকে অটোগ্রাফ নেওয়া, তিনি বাড়িতে ডাকেন, তার বাড়িতে ছবি নিয়ে যাই, আমার তোলা ছবি, সেগুলো উনি দেখেন, এবং উনি নানা রকম সাজেস্টও করেছেন এক সময়। তখন থেকে আমি একটু ঘুরে ঘুরে বেড়াতাম, এই রবি ওঝা, হানা তাদের সঙ্গে গিয়ে একটু আমি বই পড়তাম লাইব্রেরিতে, আমার অনেক বন্ধুই পড়তো, কিন্তু আমি তখন থেকে এইরকম একটা বোধ এলো যে সিনেমাটা হাতে কলমের জিনিস, বই পড়ে ডেফিনেটলি অনেক কিছু শেখা যায়। আমি আমার মানে
যার উপর বাড়িটা তুলবো সেই ইয়েটাকে, ভিত্তিপ্রস্তরটাকে আমি শক্ত করতে পারি বই পড়ে, বিবিধ চলচ্চিত্রকারদের লেখা পড়ে। শুধু চলচ্চিত্রকারদের লেখা পড়লে হবে না, এটার সঙ্গে সবকিছু, মানে এটা তো একটা এটা একটা তো কম্পাউন্ড আর্ট। এখানে পেইন্টিং দেখা, স্কাল্পচার দেখা, সাহিত্য পড়া, এই সব কিছুই কাজ করে, মারাত্মকভাবে কাজ করে। শুধু একটা জিনিস ফিল্ম মেকাররা বলে যাচ্ছে সেরকম, সেটা ব্যাপারটা ওইভাবে লিমিট করলে হবে না। জিনিসটা অনেকের অনেক কিছু পড়া দরকার, অনেকের অনেক কিছু জানা দরকার, দেখা দরকার, উৎসাহ থাকা দরকার। সেগুলো ছিল তখন। বাড়িতে দেশ আসতো না, পাশের বাড়ি মামা বলতাম, তার বাড়িতে গিয়ে দুপুরবেলা, ছুটির দুপুরগুলো আমার দেশ পড়ে কাটতো। এবং সেখানে যারা পেইন্টিং নিয়ে লিখেছেন, বিশ্ব পেইন্টিং নিয়ে লিখেছে, মানে ওয়ার্ল্ড ইয়েতে কোথায় কারা কোন বড় বড় পেইন্টার, তাদের সময়, তাদের স্টাইল কিভাবে বিবর্তন হচ্ছে, সে স্টাইল, সেগুলো নিয়েও পড়েছি। কিন্তু আমি এক পয়সার ছবি আঁকতে পারি না। কিন্তু এই উৎসাহটা ছিল, যার জন্যে 22 সালে যখন লন্ডনের ছবি শুটিং করতে গেলাম, তখন মনে হয়েছিল যে ওদের যে আর্ট গ্যালারিটা আছে, কিছু দেখি না দেখে আর্ট গ্যালারিটা দেখে আসবো। তো আর্ট গ্যালারিটা 2 দিন ধরে ঘুরে ঘুরে দেখেছিলাম। মানে বহু বছর আগে যেগুলো আপনি পড়েছিলেন, আপনার কল্পনায় ছিল খানিকটা হলেও, মানে সেই পেইন্টিং গুলো দেখলাম। মানে রেমব্রান্ড তো আছে, গঙ্গা, মাতিস, ইউরোপিয়ান মাস্টার্স, অনেক পেইন্টারদের পেইন্টিং দেখলাম যেগুলো সেভাবে আমি জানি না হয়তো, সেগুলোও রয়েছে। কিউবিজম, সমস্ত 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 জনার অফ পেইন্টিং 2 দিন ধরে যতটুকু পেরেছি। 2 দিনে শেষ হয় না, অ্যাকচুয়ালি 4-5 দিন লাগে, আরো বেশিও লাগে। যে জায়গাটা ছিলাম, এখানে কাজ শুরু হলো না মুম্বাইতে আগে শুরু হলো? আগে মুম্বাইতে শুরু হলো। আমি গেলাম, আমার মামা সুমিত বাসু, সে তখন নীতিশ রায়, তখন বিখ্যাত শিল্প নির্দেশক, মানে 4-5টা রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া, তার সহকারী হয়ে বম্বে গেল, এখন মুম্বাই। আমিও অনুসরণ করলাম, ওর বাড়িতে গিয়ে থেকে বেশ কয়েকজন সিনেমাটোগ্রাফারের সঙ্গে কাজ করার সুযোগ হলো। কিন্তু করতে করতে এটাও মনে হলো সিনেমাটোগ্রাফি একটা খুব জরুরি, ইম্পর্টেন্ট, কিন্তু আমি মনে হয় সিনেমাটোগ্রাফার হতে চাইছি না এখন আমি আমার মনে হলো আমি নিজে চলচ্চিত্র পরিচালনা করতে পারলে ভালো হয়, এটা মাথায় ঢুকলো। কিন্তু মাথায় ঢুকলেই তো সঙ্গে সঙ্গে করা যায় না। আমার একটা রোজগারের ব্যাপার ছিল, টাকা রোজগার না করলে, আমি একটা মধ্যবিত্ত পরিবার থেকে আসা ছেলে, মুম্বাইতে বাবার পক্ষে রেগুলার টাকা পাঠিয়ে সম্ভব নয়। তাও বাবা অনেকটাই করেছেন, মা অনেকটাই করেছে, ওদের পয়সাতেই যাওয়া প্রথম। আপনি এক ছেলে পরিবারে? না, আমার এক বোন আছে, আমার বোনের 90 সালে বিয়ে হয়ে যায়, কিন্তু আমি যাওয়াটা আগে, এবং ওখানে কাজ করি, প্রফেশনাল বড় বড় সিনেমাটোগ্রাফারদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। রাজেন কোঠারি, কিরণ দেওহান্স, এদের সঙ্গে, এবং আরো অনেকে ছিলেন। এই দুটো নাম বললাম কারণ এরা প্রথম সারির সিনেমাটোগ্রাফার বলে লোকে বললেই একবারই চিনে যাবে আর কি, সেই কারণেই বললাম। কিন্তু ওখান থেকেই আমার মধ্যে আসতে শুরু করেছি যে আমি ডিরেকশনে গেলে কেমন হয়। ওখানে দামিনী, হ্যাঁ, আমি আর কি ছবিতে, অনেকগুলো ছবিতে এবং সিরিয়ালে, বড় সিরিয়ালের মধ্যে চাণক্য করেছি, যে ফিল্ম দিয়ে শুরু করেছিল, মানে সিরিয়াল হচ্ছে ফিল্মে শুট করা, হ্যাঁ, সেগুলো করেছি। বড় কাজ বলতে যেটা বোঝায়, বড় সেট, বড়, প্রচুর ঘোড়া, প্রচুর উট, মানে এক গোচ্ছা, মানে এক বিরাট একটা পৃথিবী যেন ওটা, একটা এরকম ধরনের কাজ। মাঝের অনেকটা পিরিয়ড জাম্প করে এগোচ্ছে, আপনার মুখ থেকে আমি একটি লাইন পেলাম, আপনি বলছেন প্রথম সারির। আপনি নিজে একটা সময় খেলাধুলো খুব ভালোবাসতেন, এখনো বোধহয় বাসেন। আমাদের বিসিসিআইরও না গ্রেডেশন আছে ক্রিকেটারদের, এই গ্রেড ওই গ্রেড। আচ্ছা, 3 দশক পরিচালনা করার পর এই বাংলা ইন্ডাস্ট্রিতে অভিজিৎ গুহ কি মনে হয় আমাদের এই বাংলায়, টালিগঞ্জে, টলিউড ইন্ডাস্ট্রিতেও এখানে ডিরেক্টরদেরও কি একটা গ্রেডেশন আছে? হ্যাঁ, সব জায়গাতেই গ্রেডেশন আছে, সব জায়গাতেই গ্রেডেশন আছে, মানে কিন্তু সেটার ভাবটা পরিবর্তন হয়েছে। যেরকম আমরা যেরকম জানি যে আমাদের বাংলা সিনেমা বলতেই লোকে সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল বোঝে, তারা কিন্তু অত্যন্ত স্বল্প বাজেটে ছবি বানাতেন।
মানে আমি তো এদের তিনজনের কারোর সঙ্গে কাজ করিনি, তার মধ্যে ঋত্বিক ঘটককে দেখিও নি কোনদিনও চোখে, সত্যজিৎকে দেখেছি দুবার অনেক দূর থেকে, মৃণাল সেনকে বরঞ্চ অনেক দেখেছি, কারণ উনি অনেকদিন বেঁচেওছেন এবং উনি খুবই অ্যাক্সেসেবল একটা মানুষ ছিলেন, দেখেছি। কিন্তু ব্যক্তিগত কোনো মানে কোনো ইয়ে ছিল না। বাড়িতেও গেছি, ওনার সঙ্গে ওনাকে ইন্টারভিউ করেছি আমি। তো তখনকার সময় এরা যে ধরনের ছবি করতেন, এরা কিন্তু খুবই লিমিটেড বাজেটের মধ্যে ছবি করতেন। মানে সত্যজিৎ রায় পরিচালনা করার সঙ্গে সঙ্গে, চিত্রনাট্য করার সঙ্গে সঙ্গে আমরা জানি যে একটা সার্টেন সময়ের পর থেকে, প্রথম 5টা ছবির পর থেকে উনি নিজে মিউজিক করতেন। এই মিউজিক করার জন্য কিন্তু উনি কোনো টাকা নিতেন না আলাদা, এটা আমি জানি ব্যক্তিগতভাবে। মানে এই নিয়ে হয়তো ওনাকে বলেছে কেন আপনি টাকা নেন না, কোনো একটা মিউজিক ডিরেক্টর থাকলে তো সে টাকা নিত, কিন্তু উনি বলতেন যে না, আমাদের বাংলা ছবিতে এতটা অ্যাফোর্ড করা সম্ভব না, তো আমি মিউজিকটা করছি, মানে একটা অর্থের বিনিময়ে নয়। এখন সেটা নয়, এখন কিন্তু মানে বড় পরিচালক, মানে যিনি বড় বাজেটের ছবি করেন, নিশ্চয়ই শুধু বড় বাজেটের ছবি করলেই বড় পরিচালক হয় যায় না, তিনি বড় পুরস্কার, বড় বাণিজ্যিক স্বীকৃতি ইত্যাদি, এগুলো একটা ফ্যাক্টর। আপনি যে উত্তর দিয়েছেন মাননীয় দর্শক, আপনারাও বুঝলেন অভিজিৎ গুহ ঠিক কি বলতে চাইলেন, আমিও বুঝলাম। দু একটা পাল্টা জিনিস জিজ্ঞেস করা। সত্যি আপনি যেভাবে বললেন, আগেকার দিনের দিকপাল কিংবদন্তি পরিচালক যাদের নাম করলেন, তারা বেশি বাজেটের ছবি বানাতেন না, আর আজকে বেশি বাজেটের ছবি বানালেই তিনি বড় পরিচালক ঠিক করে দেয়। আমি বললাম বেশি বাজেটই একমাত্র মাপকাঠি ক্রাইটেরিয়া নয়, হয়তো অনেক কিছু আছে। ঠিক, সে বেশি সংখ্যক পুরস্কার পেয়েছেন, বা হয়তো অনেক মানে বড় হিট, যেটা কমার্শিয়াল হিট আমরা বলি, সেটা দিয়েছেন, সেগুলো একটা হয়তো ফ্যাক্টর। এগুলো ঠিক করে দেয় কারা? এটা ঠিক করে দেয় বাজার বা মানুষ, বা সে হয়তো নিজেও ঠিক করে পরিচালক। কখনো এগুলো নিয়ে ভাবেন না? মানে যদি গ্রেডেশন হয়, অভিজিৎ ঘোষ, সুদেষ্ণা রায়, এই গ্রেডেশনের কোন কোন পর্যায়ে থাকবে? কোনো পর্যায়ে না। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমরা চেষ্টা করেছি যেভাবে সিনেমাটা শুরু করেছিলাম তার থেকে যেন আমাদের মধ্যে একটা পরিবর্তন আসে। মানে কি, আমি যেটা বলতে চাইছি যে একটা কথা আছে, আ মুভি শুড মুভ। মানে একটা গল্প, একটা মুভি, সেটা মুভ করবে, সেটা কোথাও আটকে থাকবে না, সেটা মুভ করবে। এবং আরেকটা কথা হচ্ছে, মুভি শুড মুভ, একটা অডিয়েন্সকে মুভ করবে, মানে একটা অডিয়েন্সকে প্রাণিত করবে, একটা অডিয়েন্সকে একটা জায়গায় নিয়ে যাবে, একটা জায়গা থেকে শুরু করে আরেকটা জায়গায় পৌঁছবে। এই জার্নিটা যদি না থাকে তাহলে চলচ্চিত্র হয় না, কোনো শিল্প হয় না। ঠিক সেই রকম একটা জার্নি আমাদের ক্যারিয়ারের মধ্যেও রাখার চেষ্টা করেছি, যে আমরা শুধু তুমি 3 ইয়ারি কথা, ক্রস কানেকশন, বাপি বাড়ি যা দিয়ে যেমন শুরু করেছি, ধীরে ধীরে আমরা চেষ্টা করেছি, আমরা যদি লাভ দিলে না প্রাণী, হারকিউলিস, বা তার পরবর্তীকালে বেঁচে থাকার গান, শ্রাবণের ধারা, একদম রিসেন্টলি যেটা এখনো রিলিজ হয়নি, আপিস, দি অফিস বলে, একটা জার্নি তৈরি যেন হয়, একটা জায়গা থেকে শুরু করেছি, আরেকটা জায়গায় যেন পৌঁছতে পারি, তার একটা চেষ্টা করেছি অনেস্টলি। এখন তো অন্যরকম বদলে গিয়েছে পরিবেশটা। মার্জনা করবেন মাননীয় দর্শক, আপনাদেরও কোথাও খটকা লাগলে প্লিজ মার্জনা করবেন। বাট আমিও তো একজন দর্শক, আমরা সকলেই দর্শক, তো দেখি একটা সময় এই যে ডিরেক্টরদের নাম নিচ্ছেন অভিজিৎ বাবু, একটা শ্রদ্ধা করে নিলেন আগেকার দিনের, এখনকার দিনে তাদেরও শ্রদ্ধা করে। অবশ্যই কোনো কোনো অনুষ্ঠানে দেখতে পাই যে যিনি অভিনেতা, যিনি তারকা, তিনি যেন সবটা করছেন আর ডিরেক্টর পাশে বসে আছেন। ডিরেক্টরের ভাবটা এরকম যদি পরের ছবিতে তিনি কাজ করার সুযোগ পান। বাট আমরা তো এরকম মাইন্ড সেটআপে বড় হইনি। না, অ্যাকচুয়ালি কি হয়, যারা এরকম হয়তো আছে, এটা হয়তো এখন নয়, এটা আগেও ছিল। মানে কিছু মানুষ যারা হয়তো তেমন ভাবে অ্যাসার্ট করতে পারেন না, বা হয়তো তেমন, মানে আমি অ্যাসার্ট করতে পারি না বলছি যে, আমি এটা বলছি না যে কেউ, সকলেই কিন্তু নিজ নিজ জায়গায় একটা তার ক্ষমতা থেকেই আজকে এখানে এসেছে। নইলে সে এলো কি করে, সে এত কাজ করছে কি করে, এসে তার কোনো একটা ক্ষমতা আছে বা ট্যালেন্ট, যেটা যদি বলি আছে, যে সে আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে। কিন্তু তাকে হয়তো
কারো ডিকটেশন শুনতে হচ্ছে, নিতে হচ্ছে, কেননা তাকে আগামী কাজটা পেতে হবে। এটা খুবই করুণ একটা অবস্থা। এটা হয়তো সকলেই অল্প বিস্তর করে থাকে, আমাদেরও অল্প বিস্তর করতে হয়েছে। যেমন হয়তো বলা হয়েছে যে দেখো তুমি কোন গল্পটা করবে, তোমার উপরে। গল্পটা বাছার পর সে হয়তো বলছে ঠিক এই গল্পটা চাইছি না, আরেকটু অন্যরকম গল্প, তার হয়তো মাথায় মানে সেই গল্পটা বলে দিচ্ছে না। সেই অর্থে কোনো প্রযোজক আমাদের আজ পর্যন্ত কোনো গল্প বলে দেয়, তেমন গল্প আমরা করিনি আজ পর্যন্ত। আমি সিনেমার কথা বলছি, ফিচার ফিল্মের কথা বলছি। কিন্তু তারা চুজ করেছে, আমি যে 4টে গল্প বলেছি তার মধ্যে থেকে সে একটা গল্প বেছে নিয়েছে যে এইটা নয় এইটা আমি নিচ্ছি। সেইটা করতে হয় নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অভিনেতা অভিনেত্রী অনেক ক্ষেত্রে, প্রথম মূল অভিনেতা অভিনেত্রীর কথা বলছি, পরিষ্কার কথা বলে দিচ্ছি যে নায়ক নায়িকা, সেটার একটা ডিকটেশন আছে। বাজার দরের অনুযায়ী তাকে বিক্রি করতে হচ্ছে ছবিটা, সে ইনভেস্ট করছে বিক্রি করার জন্য, এবং সে যেহেতু আলটিমেটলি ছবিটা বিক্রি করবে সেহেতু তার একটা তো কনসিডারেশন থাকবে যে এই নয় আমি অমুক অমুক নায়ক নায়িকার মধ্যে আপনি বাঁচুন। এবার সেটাকে আমরা মেনে নিতে হয়। সেটা হয়তো তৃতীয় পর্যায়ে মিউজিক ডিরেক্টর পর্যন্ত যায়, কিন্তু আমাদের ক্ষেত্রে এই যতগুলো ছবি করেছি আজ পর্যন্ত এর বেশি যায়নি। মানে তারা গল্প সিলেক্ট করেছে, তারা গল্প দেয়নি কখনো, কিন্তু এই গল্প অনুযায়ী বা তা তো আগে বলে দিয়েছে দেখুন এই নায়ক নায়িকা নিয়ে করতে হবে, কিন্তু তাহলে আমাদের একটা বাজার আছে। ঠিক আছে, এই নায়ক নায়িকা এরকম গল্প হলে এই নায়ক নায়িকা ফিটিং হয়, তো সেরকম একটা গল্প খুঁজে বার করেছে। সে নিজেদের মাথা থেকে বার করেই হোক, কোনো সাহিত্যিকের গল্পই হোক, বা অত নাম করা নয় সাহিত্যিক, বা কিন্তু গল্প টল্প লেখে এমন লোকের থেকে, মানে তিনি হয়তো গল্প লেখেন শুধুমাত্র সিনেমা করার জন্য। এরকম তো অনেক সিনেমার গল্পকার আছে, তাদের থেকে গল্প নিয়ে আমরা সিনেমা করেছি। সেটা মানে যদি কম্প্রোমাইজ বলেন তাহলে সেটা কম্প্রোমাইজ, যদি বলেন না এটুকু তো হবেই, এটুকু তো হবেই। এর কারণ হচ্ছে যে যেহেতু সিনেমা করাটা সাহিত্য লেখা নয়, আমার 3 দিস্তে কাগজ আর গোটা 6 পেন হয়ে যায়, যেটা খরচা হয়তো 150 টাকা কি 200 টাকা, সিনেমা করতে অনেক টাকা লাগে। সেহেতু এই ধরনের এটাকে কম্প্রোমাইজ বলে কম্প্রোমাইজ, এটাকে মানে এটা যদি বলি যে আমরা একসঙ্গে কাজটা করছি, তাই জন্য ওনার কথাটা আমার শুনতে হচ্ছে এবং আমিও ডেলিভার করছি। কিন্তু তারপরে আর কেউ এসে কিন্তু কখনো এরকম করতে হবে ওরকম করতে হবে সেটা কেউ বলে না। একবার ওয়ান্স দ্য স্টোরি ইজ সিলেক্টেড, অ্যাক্টার্স আর ডান, কাস্টিং হয়ে গেছে, হয়তো মিউজিক ডিরেক্টরের একটা ফ্যাক্টর থাকে, কারণ ইন্ডিয়ান সিনেমায় মিউজিক বা সং এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় পায়, বিশেষ করে ছবিটার বিজ্ঞাপনের জন্য, প্রচারের জন্য। কিন্তু তারপরে আর কিছু করতে হয়নি, মানে আমাদের করতে হয়নি আজ পর্যন্ত। অভিজিৎ গুহ, সুদেষ্ণা রায়রা মিলে যে প্রায় 2 ডজন ছবি করলেন, কি ফর্মুলা, কি মনে হয় যে ছবিটা ভালো লাগার জন্য, চলার জন্য মানুষের কাছে কোন দিকটা কি বেশি প্রয়োজন? স্টার থাকা প্রয়োজন, ভালো গল্প থাকা প্রয়োজন, ভালো পরিচালনা? স্টার থাকার প্রয়োজন নেই, এমন গল্প হতে পারে যাতে স্টারের প্রয়োজন আছে। যেমন সত্যজিৎ রায়ের নায়ক, তাতে উত্তম কুমারের প্রয়োজন আছে। সেটা যদি উত্তম কুমারের বদলে একজন অনামী অভিনেতা হতো, তাকে দিয়ে নায়ক চরিত্রটা করানো যেত না। নায়কের যে ক্যারিসমা সেটা উত্তম কুমারের মধ্যে ছিল। আরেকটা মানে সেই ধরনের গল্প হলে নিশ্চয়ই স্টার লাগে। আবার অনেক গল্প আছে যাতে আমরা নিউ কামারদের নিয়েছি এবং তারা ইন আ ওয়ে দে আর স্টার নাওয়াডেজ। এখন সেরকমও হয়েছে, অনেক হয়েছে। স্টার খুব বেশি প্রয়োজনীয় নয় না, স্টার প্রয়োজনীয় না, আমি বলতে চাইছি সেটা বিষয়ের উপর নির্ভর করছে যে এখানে স্টারের প্রয়োজনীয়তা আছে কি নেই, নাকি আমি একটা ব্র্যান্ড নিউ লোককে নিয়েও আমার স্টার বানাতে পারি। আপনি একটা সময় ময়দানে গিয়ে নিয়মিত ফুটবল ক্রিকেট খেলতেন, আপনাকে এই প্রশ্ন করা যেতেই পারে। আমরা বাংলার ফুটবল নিয়ে সেই সময় যদি আলোচনা করতাম, অমল দত্ত, পিকে ব্যানার্জি, 2 রকমের স্টাইল ধরা হতো। পিকে বন্দ্যোপাধ্যায়
অনেক স্টারেদের নিয়ে ভালো কাজ করতেন। অমল দত্ত তুলনায় বেশি নাম করা না অমুক সেরকম প্লেয়ারদের নিয়ে দারুণ রেজাল্ট দিতেন। অভিজিৎ গুহ আমার মনে হয় দ্বিতীয়টাই কোন category? হবে, আমাদের দ্বিতীয়টাই হবে। কারণ অমল আমরা দত্তরা। বহু সময় মানে নতুনদের নিয়ে কাজ করেছি এবং নতুনরা পরবর্তীকালে স্টার হয়েছে। অনেক স্টার আপনারা বানিয়েছেন, আবার অনেক স্টারকে স্টার আমি বানিয়েছি বলবো না, কিন্তু বলবো এইটাই যে হ্যাঁ তাদেরকে মনে হয়েছে তাদের মধ্যে পোটেনশিয়াল আছে, ভবিষ্যতে তারা স্টার হতে পারবে এই ভাবিনি, ভালো অভিনেতা হতে পারবে এই ভেবেছি, কিন্তু তাদের মধ্যে তারা ভালো অভিনেতাও, তারা পরবর্তীকালে স্টারও হয়েছে। অভিজিৎ গুহ আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আমি সাম্প্রতিককালে অর্জুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎকার করলাম, দেবিকা মুখোপাধ্যায়ের সঙ্গে করলাম। আমি দেখি এখনকার দিনে আমরা মুম্বাইতে যারা থাকেন, যে সমস্ত আমাদের এই বাংলা ছবিতে কাজ করেছেন একসময় অভিনেতা অভিনেত্রী, তারা মুম্বাই থেকে এসে বাংলায় কাজ করেন। ওই ধরনের ক্যারেক্টার, আমি যে দুটো নাম নিলাম আমার উদাহরণ হিসেবে বলতে ইচ্ছে করলো। অর্জুন চক্রবর্তী অনেকদিন তো সেই অর্থে বাংলা ছবিতে কাজ করেন না, অথচ বড় নাম তো বটেই, একটা সময় অনেক কাজ করেছেন। দেবিকা মুখোপাধ্যায় তিনিও সাম্প্রতিককালে কোনো কাজ করছেন। আপনার মতো একজন পরিচালককে পেয়ে জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে আপনারা যখন ভাবেন তখন মনে করেন না যে এরাও তো আমাদের ঘরের লোক, আমাকে কেন মুম্বাই থেকেই নিয়ে আসতে হবে? না, সেই মানে আমরা আজ পর্যন্ত কোনো ছবি করিনি যেখান থেকে মুম্বাই থেকে অভিনেতা এসেছে, সেই সে ধরনের কোনো গল্পও আমরা বাছিনি, সে অর্থে প্রয়োজনও হয়নি। হ্যাঁ মানে যদি বলা যায় আমাদের সঙ্গে ইন্দ্রনীল সেনগুপ্ত একটি ছবি করেছেন, সেটা কিন্তু একেবারে সম্পূর্ণ অন্যরকম ব্যাপার ছিল। ইন্দ্রনীলের সঙ্গে আমার একটা হালকা পরিচয় আগে ছিল, কিন্তু পরবর্তীকালে যখন আমি সন্দীপ রায়ের ফেলুদাতে অভিনয় করতে শুরু করি, মানে হত্যাপুরী এবং পরের ছবিটাতে, তখন ইন্দ্রনীলের সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি হয় একসঙ্গে কাজ করতে গিয়ে, এবং আমার মনে হয় যে ইন্দ্রনীলের সঙ্গে একটা ছবি করলে ভালোই হয়। তো বিষয়টাও সেরকমই ছিল। তো আমরা সেই ছবিটা করেছিলাম, ছবিটা রিলিজ হয়নি, ছবিটা জি5-এর ইয়েতে রয়েছে। তো এরকম এইটাই, মানে এটা কিন্তু কোনো বম্বে অ্যাক্টর বলে আনিনি একেবারে। একটা সেন্টেন্স বেরোলো আপনার মুখ থেকে যে ছবিটা রিলিজ হয়নি, এটা অন্য প্রসঙ্গে। সাম্প্রতিককালে সকালবেলায় চা খেতে খেতে খবর কাগজ পড়তে গিয়ে দেখলাম আপনি ছবি করছেন, আপনারা ছবি করছেন, সেই ছবির শুটিং বন্ধ করে দেয়া হয়েছে। হ্যাঁ, কি বিষয়টা যদি এখানে গুছিয়ে বলেন আমি দর্শকদের। এটার মধ্যে খুব একটা বেশি যেতে চাইছি না, এই কারণে যেতে চাইছি না যে আমার ভালো লাগে সবসময় সিনেমার যে একাডেমিক দিকটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করা, সেটা এক্সটেন্ডেড হয়ে তার ব্যবসায়িক দিকটা নিয়ে আলোচনা, সেটা পর্যন্ত আমার ভালো লাগে। কিন্তু যে কারণে আজকে ওই আমাদের এই ছবিটা বন্ধ হয়েছে, সেটা নিয়ে আমার কোনো ভয়ের ব্যাপার নেই একেবারে, কারণ কিছুই সেসব ব্যাপার নয়। আমি যত বছর ধরে এখানে কাজ করছি, আমি একজন ইনসাইডার। আমি 31 বছর ধরে পরিচালনা করছি, তার আগে আমি বহু অ্যাসিস্ট করেছি ডিরেকশনে, ক্যামেরায়। অতএব বহু বছর আমার জীবনের আমার যা বয়স তার বেশিরভাগ সময়টাই এই প্রফেশনে আমি দিয়েছি। বম্বেতেও করেছি, এখানেও করেছি, এখানে সকলেই আমাদের চেনেন। একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে পরিবেশটা ঠিক নয়, যে পরিবেশটা একেবারেই ঠিক নয়, সেটা নিয়ে গভীর আলোচনা করা যেতে পারে, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু আমার মনে হয় আপাতত যদি আমরা আমাদের আলোচনাটা আমাদের জীবনের জার্নি যেটা বললাম, এবং আমার ব্যক্তিগতভাবে ভালো লাগা না ভালো লাগা, সিনেমা নিয়ে যে চর্চা, কারণ আমি মনে করি যেটা আমার ক্ষেত্রে হয়, যে আমাকে চেনে তারা জানে আমি একটা শুধু ফিল্ম মেকার নই, সিনেমাটা আমার একটা বিষয়। সিনেমার যারা টেকনিশিয়ান বিগত দিনের, তাদেরকে নিয়ে চর্চা করা, তারা জীবনে কি কি কাজ করেছেন, তাদের জীবনে কি ঘটনা ঘটেছে, কার সঙ্গে কি সম্পর্ক ছিল ইত্যাদি নিয়ে, অ্যানেকডোটস যেগুলো নিয়ে আলোচনা করা, জানা, সেই নিয়ে লেখা, এইগুলো আমার একটা চর্চার বিষয়ের মধ্যে পড়ে। আমরা যে ধরনের আলোচনা হয়ে থাকে যে কি কাকে বিয়ে করছে, কে কার সঙ্গে গল্প করছে,
সেটা নিয়ে আলোচনা করতে আমি কখনোই ইন্টারেস্টেড ছিলাম না। অতএব আমি এটা বলতে চাইছি যে বর্তমান পরিস্থিতি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেটা হয়েছে সেটা নিয়ে আলোচনা করা যেতেই পারে, কিন্তু সেটা নিয়ে আলোচনা করার কোনো প্রবৃত্তি খুব একটা আমার নেই। সেই জন্য এটাকে আমি সরিয়ে রাখতেই চাই। আমরা আছি এবং সিনেমাই করে এসেছি এবং ভবিষ্যতেও করব, সেটা আমি বলতে পারি। 31 বছর আগের অবস্থাটা এমন ছিল না, একেবারেই চোখের সামনে। মানে বদলে কয়েক গেল। বছর, 31 তো অনেক বেশি হয়ে গেল, কয়েক বছর আগেও এরকম অবস্থা ছিল না। রাজনীতি কারণ? মূলত ডেফিনেটলি রাজনীতি তো নিশ্চয়ই। অভিজিৎ গুহ নিজে কখনো রাজনীতির সঙ্গে জড়িয়ে? না, সেই দেখুন, রাজনীতির বাইরে কেউই নয় পৃথিবীর। আমি রাজনীতির বাইরে এটা আমি কখনোই বলবো না, প্রত্যেকটা মানুষই রাজনীতির মধ্যে আছে। কিন্তু আমি ঠিক এই রাজনীতিটা যেটা চলছে তার থেকে বাইরে, কারণ আমার গোড়া থেকেই মনে হয়েছিল যে এই রাজনীতিতে আমি ঢুকতে নারাজ, বা আমার যে ভালো লাগা ইত্যাদির সঙ্গে এই রাজনীতিতে যায় না, তাই জন্য আমি নিজেকে সরিয়ে রেখেছি সবসময়। কিন্তু এটাও বলবো, রাজনীতির থেকে মানে কোনো মানুষই রাজনীতির ঊর্ধ্বে নয়, প্রত্যেকটি মানুষ আমরা রাজনৈতিক। এবং আমি যে ধরনের সিনেমাই বানাই না কেন তার মধ্যেও রাজনীতি আছে। সেটা রাজার নীতি না রাজ্যের নীতি, সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আমরা যে আপাতভাবে একটা খুবই ইনোসেন্ট সিনেমা দেখতে পাচ্ছি, সেই ইনোসেন্ট সিনেমার মধ্যেও কিন্তু রাজনীতি আছে, পলিটিক্স আছে, মানুষের সঙ্গে মানুষের পলিটিক্স আছে। তার থেকে বাইরে বেরিয়ে কোনো শিল্পী কিন্তু কিছু করতে পারে। সাধারণ দর্শক আমরা সিনেমা দেখি, এত কিছু তো ভেতরে জানি না। আপাত দৃষ্টিতে একজন মানুষ 3.5 দশক পরিচালনা করছেন বাংলা ছবির এই ইন্ডাস্ট্রিটায়, সেই মানুষটা যখন কাজ করতে যাচ্ছেন তার শুটিং বন্ধ হয়ে যাচ্ছে, দর্শকের মনে হয় কি হচ্ছে ভেতরে, হয়টা কি? একদম একদম, এটা তো সকলের একটা মানে ঔৎসুক্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কি ঘটছে, যে যারা এতদিন কাজ করছিল তারা কি করে টেকনিশিয়ান বিরোধী। আমি তো নিজে একজন টেকনিশিয়ান, হ্যাঁ, তো টেকনিশিয়ান বিরোধী আমি হব কি করে? আজকে 31 বছর এতগুলো ছবিতে যারা যে টেকনিশিয়ানরা আমার সঙ্গে ছিল, সেই টেকনিশিয়ানরা তো আমাকে বন্ধুই ভাবত। তারা কি হঠাৎ করে আমি শত্রু হয়ে গেলাম, নাকি তারা পরিবর্তন হলো, না আমি এক রাতে পরিবর্তন হয়ে গেলাম? কিছুই না, ইকুয়েশন একই আছে, ইকুয়েশন একই আছে, কাউকে বোঝানো হচ্ছে। এটাই তো পলিটিক্স। এখান থেকে বেরোনোর রাস্তা কি করে? এর থেকে বেরোনোর রাস্তা কি জানি না, এটা কাজ করেই প্রমাণ করতে হবে যে এটা থেকে কি করে বেরোনো যায়। অশুভ কোনো জিনিসই বেশি দিন থাকে না, অশুভ কোনো জিনিসই খুব বেশি দিন থাকতে পারে না। যে ছবির কাজ বন্ধ হয়ে রইল, আপাতত বন্ধ নাকি তার কাজ শুরু? না না, আমরা নিশ্চয়ই শুরু করব, নিশ্চয়ই শুরু করব। এটা নিয়ে দর্শকদের কিছু বলতে চান? আলাদাভাবে বলার কিছু নেই, দর্শকদের এর মধ্যে টেনে আনতেও চাই না, আমি কোনো বাজার গরমও করতে চাই না। আর মানে মানে এই যে চিপ পপুলারিটি হয় না, যে এইভাবে আমার উপর অত্যাচার করা হচ্ছে, কিচ্ছু নয় সেরকম ব্যাপার, কিছুই অত্যাচার নয়। সব আমরা পথ জানি কিভাবে কি করা যেতে পারে। অতএব এটা নিয়ে, এটা ফর দ্য টাইমিং কত তো হয়, আমরা আগে তো অনেক হয়েছে যে একটা ছবি শুরু করেছি, কত হয়নি, 2-3 বার হয়েছে, প্রযোজক হঠাৎ ব্যাক আউট করেছে, তার কোনো সমস্যা তৈরি হয়েছে। এটা সিনেমায় খুব একটা রেগুলার ব্যাপার, বড় বড় সেরা সেরা চলচ্চিত্রকারদেরও তাই হয়েছে। কিন্তু সেটা একটা পার্টিকুলার কেস, এইটা একটা জেনারেল কেস হয়ে দাঁড়িয়েছে এখন, যার জন্য আমাদের ছবিটা বন্ধ হওয়া, সেটা একটা জেনারেল কেস, সেটা কোনো পার্টিকুলার কেস। একা পড়ে গেছেন, একা হয়ে গেছেন? না না না, একদম একা নয়। প্রথমত তো আমরা দুজন, একা তো কখনোই ছিলাম না আমি। আর দ্বিতীয় কথা হচ্ছে, একেবারেই একা নই, সকলে আছেন আমাদের সঙ্গে, এবং সেটা তারা সব সময় আলাদাভাবে এগিয়ে এসে টেলিফোন করে ডেকে বা দেখা হলে অত্যন্ত দুঃখের সঙ্গে জানিয়েছেন আমাদের যে আমরা কিন্তু তোমাদের সঙ্গে আছি, একা ভেবো না। আমি কোন একা ভাবি।
এটা থেকে একটু বেরোলাম। একটু আগে একটা লাইন বলছিলেন, বা তার আগে এই যে অভিজিৎ গুহ কি কি পরিচালনা করেছেন, ওনারা কি কি পরিচালনা করেছেন বলতে গিয়ে যে লিস্ট দিলাম, তার থেকে অনেক বেশি উনি নিজেই বলতে পারবেন। তার মধ্যে আরেকটা জিনিস আমার মনে পড়লো, তা হলো এই যে অ্যাওয়ার্ড শোগুলো আপনারা দেখেন, এই অ্যাওয়ার্ড শো তো পরিচালনা করেছেন। একদম একদম একটা সময়, দীর্ঘ সময় ধরে 5 বছর মনে হয় একটা পার্টিকুলার অ্যাওয়ার্ড শো, সেটা আমরা পুরোটা দেখাশুনো করতাম। মানে সেটা শোটা কি শো হবে, অবশ্যই একা নয়, মানে কয়েকজন বসে, এবং সেটা টেলিভাইজ কি করে করা হবে, টেলিভিশনে কি করে পরে একটা স্টেজ শো, একটা রিয়ালিটি, এবং সেটাকে নিয়ে গিয়ে টেলিভিশনে কি করে দেখানো হবে, গোটা জিনিসটার সঙ্গেই জড়িয়েছিলাম। একটা টিম তৈরি হতো, সেই টিমটার মধ্যে আমরা অপারেট করতাম। হয়তো আমাদের নাম আসতো কোনো একটা পরিচালক বা ও টেলিভাইজ করছে এরকম একটা, বা কেউ একটা বিটিএস যেটাকে আমরা বলি, বিহাইন্ড দ্য সিন, সেগুলো এইরকম ভাবে করতাম আমরা, এবং অনেক করেছি। এই অ্যাওয়ার্ড নিয়ে অনেকে অনেক কথা বলেন, অভিজিৎ গুহ কি ভাবেন অ্যাওয়ার্ড ঠিকঠাক ভাবে দেওয়া হয়, যে মানুষটার যেটা প্রাপ্য সেটাই হয়? আমরা যেটা করেছি, আমি ব্যক্তিগতভাবে অনেক শর্ট ফিল্মস বা সিনেমার জাজমেন্ট করেছি অ্যাজ এ জুরি, সেটা আলাদা। আমরা যেটা নিয়ে আলোচনা করছি, যে অ্যাওয়ার্ড শোগুলো আমরা করতাম, তার অ্যাওয়ার্ডটা আমরা নির্ধারণ করতাম না। অ্যাওয়ার্ডটা কোনো একটা করা হতো, কেউ 3 জন 4 জন 5 জন, যারা সেই কে অ্যাওয়ার্ড পাবে সেটা ডিসাইড করতো, দেখে যার যার কাজ দেখে ডিসাইড করতো। আমরা শুধুমাত্র এই অনুষ্ঠানটা কি করে পরিচালিত হবে সেটা করতাম। কিন্তু পরবর্তীকালে, ওই যে সময়ের কথা বলছি সে সময় নয়, অনেক পরবর্তীকালে, এখন ধরুন লাস্ট 4-5 বছর কি তার একটু বেশি সময় ধরে, অনেক ফেস্টিভ্যাল, অনেক কম্পিটিশন মানে সিনেমার ছোট এবং বড়, আমি অ্যাজ এ জুরি জাজ করেছি। সেটা নাম্বারিং করেছি, বা একটা এটা এই ধরনের নম্বর পেতে পারে, এটা আমার মনে হয়েছে। এবং পরবর্তীকালে অন্য জুরিদের সঙ্গে বসে, মানে একসঙ্গে বসে ডিসাইড করা হয়েছে যে এটা তো একটা আমার নিজস্ব জাজমেন্ট থাকবে, তার সঙ্গে অন্য জুরিদের সঙ্গে বসে আমরা আলোচনা করে একটা ডিসিশনে পৌঁছে। 31 বছর আগের বাংলা ছবির মান আর এখন 94 সালের বাংলা ছবির মান, 2025-এর বাংলা ছবির মান চেঞ্জ হয়েছে। মানটা আর কতটা নম্বর দেওয়ার ব্যাপার নয়, এটা কোনো দৌড় প্রতিযোগিতা নয়, কোনো নম্বর। তখন একটা অন্য ধরনের ছবি হতো, এখন একটা অন্য ধরনের ছবি হয়। তখন আমি নিজে চোখে দেখেছি, বাংলা ছবির একজন প্রযোজক আসতো একটা সাধারণ গাড়ি করে, খুব বিশাল সেই দামি নয়, একটা সাধারণ গাড়ি করে, এবং একটা অ্যাটাচি কেস নিয়ে আসতো। প্রতিদিন প্রোডাকশন কন্ট্রোলারের হাতে টাকা দিয়ে যেত, তারপর দিন এসে সেদিনের টাকাটা দিয়ে যেত, এবং ছবি শেষ হতে 6 মাসে ছবি রিলিজ হতো। ছবি থেকে যে লভ্যাংশ পাওয়া যেত সেটা নিয়ে তারপরের বছর সেই সেম প্রযোজক আবার ডিরেক্টরের কাছে আসতো। সেই ব্যাপারে চেঞ্জ হয়ে গেছে। সিনেমা হল, বিশেষ করে সিঙ্গল যে স্ক্রিন, সেগুলো উঠে গেছে। এটা তো সময়ের নিয়ম। টেকনোলজি পরিবর্তন হবে, মানুষের মনের পরিবর্তন হবে, কিন্তু যে জিনিসটা আমরা বানাচ্ছি, সিনেমাই বলি বা সিরিয়ালই বলি বা ওটিটি বলি, যে নামই দিই না কেন, তার চাহিদা কিন্তু কোনো শেষ হবে না। টেকনোলজি পরিবর্তন আসবে, কিভাবে আমরা মানুষের কাছে পৌঁছবো তার ফরম্যাটটা পরিবর্তন হবে, কিন্তু যেটা আমরা বলি, যে গল্প 1913 সালে দাদা সাহেব ফালকে বলে গিয়েছিলেন, সেটা কিন্তু আজও বলা হবে। তার ধরনটা পাল্টে যাবে, টেকনোলজিটা, ফর্মটা পাল্টে যাবে, আদারওয়াইজ একই থাকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দুর্দান্ত সম্পর্ক আপনার, আপনি অনেক ঘুরেছেন, তার সম্পর্কে অনেক অজানা ঘটনা জানেন। এই পার্টটা নিয়ে যদি কিছু মনে হয় যে কোনো অজানা জিনিস প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপনি জানাতে চান, জানাতে পারেন। বাট আমার জিজ্ঞাসা আর একটা, তা হলো আপনিও কি মনে করেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আচ্ছা দেবজিৎ এখন যারা রয়েছেন আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ডিফারেন্সটা কি? মানে কে কতটা ইন্ডাস্ট্রিটাকে, বাকিরা যেমন সকলেই বলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আমি একটা কথা বলবো, একটা সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস দা, দীপক দা, মানে চিরঞ্জিত দা, তার আগে মানে আমি যাদের দেখেছি আর কি, আমি উত্তম কুমারকে দেখি,
তার আগে রঞ্জিত মল্লিক, এরা সবাই কিন্তু একটা একদম লিডিং জায়গায় আছে বলে আমি মনে করি। এবং তার পরবর্তীকালে জিৎ, দেব, আরো মানে অনেকে আছে, সোহম, এরা আরো, আমি সবার নাম এই মুহূর্তে বলাও হয়তো সম্ভব না। তাদের সকলেরই কিন্তু কন্ট্রিবিউশনটা আছে। মানে কেউই, মানে ফর্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ধরনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ছবির ধরন চেঞ্জ হয়ে গেছে। আমি যে সময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেলিভিশনে কাজ শুরু করেছিলাম, তখন আমাদের পক্ষে সিনেমা বানানো সম্ভব ছিল না। 94 থেকে আমরা দুজন টেলিভিশন করেছি 10টা বছর। আমাদের প্রথম ছবি করতে সময় লেগে গেছে 10 ইয়ার্স। টেলিভিশন থেকে সিনেমায় আসতে, উত্তীর্ণ হতে না, আসতে লেগেছে 10টা বছর। তারপরেও আরো 20টা বছর চলে গেছে এবং সিনেমা করছি। টেলিভিশনের জন্য আলাদাভাবে সিনেমা করেছি, কিন্তু সিনেমা তো সিনেমাই। সিনেমার যে ভাষা, আমি স্পোকেন ল্যাঙ্গুয়েজের কথা বলছি না, যে হিন্দি, বাংলা, ইংরেজি, তা না। সিনেমার যে ভাষা, সেটা তার মধ্যেও একটা চোরা পরিবর্তন আসতে থাকে, তার মধ্যেও একটা পরিবর্তন হচ্ছে, ভাষা চেঞ্জ হচ্ছে। আগে যেভাবে আমরা ভাবতাম, ভাবনার একটা পরিবর্তন চলে আসছে, সেটা সময়ের প্রয়োজনে আসছে না। কিন্তু লোকে বলে যে সময়ের সঙ্গে তোমাকে পরিবর্তিত হতে হবে, তা নয়, আমারই মধ্যে পরিবর্তন আসবে। আমি তো শালগ্রাম শিলা নয় যে একটা জায়গায় বসে থাকবো। শালগ্রাম শিলারও জল দিতে 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 ক্ষয়। অতএব পরিবর্তন আসতে বাধ্য। পরিবর্তনই একটা জিনিস, সেটা কনস্ট্যান্ট। চেঞ্জ ইজ দ্য অনলি থিং উইচ ইজ কনস্ট্যান্ট। চেঞ্জটা হতে পারে। পরিচালক হিসেবে আজকের দিনের তথাকথিত নায়ক স্টার দেব, জিৎ, আবির, কাকে কিরকম নম্বর দেবেন? না, নম্বর দিতে আমি চাই না, আগ্রহী নই। তিনজনই আলাদা আলাদা ভাবে খুব ভালো অভিনেতা। দেবের বডি ল্যাঙ্গুয়েজ ইজ ফ্যাবিউলাস আমার মনে হয়। জিৎও একদিক থেকে মানে যে ধরনের একটা হিরো সেন্ট্রিক, একটা নায়কোচিত একটা কি বলবো, যে ওর যে অ্যাপিয়ারেন্স, ওর যেভাবে নিজেকে প্লেস করেছে, লার্জ দ্যান লাইফ ক্যারেক্টার্স, দুজনের ক্ষেত্রেই খুব মানে অসাধারণ বলে। আবির আরেক ধরনের একটা দিক থেকে, একটা বৌদ্ধিক দিক থেকে ও নিজেকে প্লেস করেছে। এবং আমার দেয়ার ইজ রুম ফর এভরিবডি। মানে আপনি যদি বম্বেরও সিনারিওটা দেখেন, আপনি একদম সেই কেএল সাইগাল থেকে শুরু করে আজ পর্যন্ত যে পরশুদিন যে অভিনেতাটি এসছে, প্রত্যেকেই কিন্তু আলাদা। প্রত্যেকেরই কিন্তু, আমি কিন্তু কোনো ডিপ্লোম্যাটিক কথা বলছি না, এটা আমি বিশ্বাস করি। এখন দেবকে দিয়ে যেটা হবে সেটা অন্যকে দিয়ে না হবে না, আবার অন্যকে দিয়ে যেটা হবে হয়তো ওকে দিয়ে ততটা ভালো হবে না। কিন্তু অভিনেতার কাছে এটাই চ্যালেঞ্জ, দেবের কাছেও এটা চ্যালেঞ্জ, যে দেবকে আমরা চিনতাম, এখন যে দেবকে দেখছি সে কিন্তু তা নয়। সে কিন্তু এখন অনেক ধরনের ছবি করছে যেটা সে আগে কখনো করেনি, অনেক ধরনের চরিত্র সৃষ্টি করছে যেটা কিন্তু সে আগে কখনো করেনি। খাদান দেখলেন? খাদান? হ্যাঁ, দেখেছি, খাদান দেখেছি। খুবই সাকসেসফুল ছবি, খুবই ইন্টারেস্টিং ছবি। এরকম ধরনের ছবি বাংলাতে হয়নি এর আগে। এই লাইনটার পর আর একটু জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, এরকম ধরনের ছবি বাংলা এর আগে হয়নি। খাদানদের মতো ছবি হতে থাকলে বাংলা ছবিটা বদলে যাবে না, একেবারে অন্য একটা ঘরানা? আমার মনে হয় যে দেখুন, আমরা তো বাঙালিরাও তো পরিবর্তনশীল। আগে যে বাঙালি আমরা ছিলাম, এখন সে বাঙালি আমরা নই। আমাদের মধ্যেও একটা মিলমিশ হয়ে যাচ্ছে, বাঙালি চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে ধরুন পূর্ব বাংলার বাঙালি ছেড়ে দিন, পূর্ব বাংলার বাংলা ভাষা যেভাবে ওরা ব্যবহার করছে, আপনি যদি খুব মন দিয়ে দেখেন, তো আমরা পুরনো যে টেলিভিশনের যে অংশগুলো দেখতে পাই, স্বাধীনতার পরপর মানে 71, 72, 73, 75-এর সময় যারা অভিনেতা ছিলেন, তারা যে ভাষায় কথা বলতেন সেটা অনেকটা কলকাতার কাছাকাছি ভাষা ছিল। সোকল্ড পরিশীলিত একটা ভাষা, কলকাতার কাছাকাছি ভাষা নিয়ে বিবেকানন্দ লিখেছেন, কলকাতার ভাষাটাকেই মানে লিখিত ভাষা হিসেবে এবং কথ্য ভাষা হিসেবে একটা কনস্ট্যান্ট ধরতে হবে, একটা কনস্ট্যান্ট কে তো আমায় ধরতে হবে। এবার তার সঙ্গে কিন্তু উত্তরবঙ্গে গেলে ডায়ালেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে,
দক্ষিণবঙ্গে ডায়ালেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এই সমস্ত ডায়ালেক্ট নিয়ে বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশে যে টেলিভিশন এবং সিনেমায় কাজ হচ্ছে তারা কিন্তু আগের সেই কলকাতার কাছাকাছি কথা বলার থেকে সরে গিয়ে রিজিওনাল ডায়ালেক্ট ব্যবহার করছে এবং সেটা পপুলার হয়ে উঠছে। কুমিল্লার ডায়ালেক্ট ব্যবহার করছে, সেটা পপুলার হয়ে উঠছে। বরিশালের ডায়ালেক্ট ব্যবহার করছে, সেটা পপুলার হয়ে উঠছে। ওরা কিন্তু ভাষাটাকে নিয়ে মানে স্পোকেন ল্যাঙ্গুয়েজ নিয়ে কিন্তু অন্যভাবে খেলছে, সেটা খুব ইন্টারেস্টিং। সেটা আমরা এখানে করছি না এখন, যেটা কিন্তু আগে তপন সিংহের ছবিতে সত্যজিৎ রায়ের কিছু কাজে, সত্যজিৎ রায় মূলত শহর কেন্দ্রিক ছবি করেছেন, আমরা কিন্তু ওই ডায়ালেক্টের ব্যবহার দেখতে পাই। আমরা যখন তপন বাবুর তারাশঙ্করের যে সমস্ত গল্প নিয়ে উপন্যাস নিয়ে হাসুলি মাতের উপকথা বা ইত্যাদি করেছেন, বা মানে ওর বন্ধু গৌর কিশোরের গল্প নিয়ে ছবি করেছেন, তখন যে ডায়ালেক্টগুলো ব্যবহার করছেন সেইটার ব্যবহার কিন্তু এই মুহূর্তে খুব কম করেছে। বহু লোকই করছে, কিছু লোক করছে, বহু লোক না, কিছু লোক করছে। অবশ্যই আমি বলবো কিছু পরিচালক আছে তারা করছে। বহুরূপী দেখলেন? বহুরূপী দেখেছি, বহুরূপীতে সেই ডায়ালেক্টের ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আপনি সুদেষ্ণা রায়, ওদিকে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়, কি মনে হয় যে ওটা আরেকটা জুটি, আপনাদের একটা জুটি? কোন জুটিটা? ওরা খুবই সাকসেসফুল জুটি, খুবই সাকসেসফুল জুটি। ওরা একটা নিজস্ব ঘরানা তৈরি করেছে এবং তাতে বাণিজ্যিক সাফল্যও আছে এবং আর্টিস্টিক সাফল্য দুটোই পেয়েছেন ওরা। আমাদেরটা অন্যরকম, ওদেরটা অন্যরকম। আপন আপন মনে হয় না? ওরাও যেন আমাদের মতো, আমরা দুজনে একসঙ্গে কাজ করি। আমরা মানে সকলেই আপন। আমি আমার সহকারী পরিচালকের কাজ শুরু করি যে সিনেমাটা দিয়ে, তাতে আমার সিনিয়র ছিলেন নন্দিতা দি। মানে আমার প্রথম যে ছবিতে আমি সহকারী পরিচালকের কাজ করি, ছবির নাম এক পশলা বৃষ্টি, সেটা তার পরিচালক ছিলেন নীতিশ রায়। সেই ছবিতে আমি প্রথমবার সহকারী পরিচালকের কাজ করি এবং আমার ইমিডিয়েট সিনিয়র ছিলেন নন্দিতা দি। অতএব একটা সময় ওদের বাড়িতে, বম্বের বাড়িতে আমি বেশ বহু দিন কাটিয়েছি, ছিলামই প্রায় বলা যায়। এবং শিবপ্রসাদ একটা অসাধারণ অভিনেতা। শিবপ্রসাদের সঙ্গে আমি ডিরেক্ট কাজ করিনি কখনো, কিন্তু ঋতুপর্ণ যাকে আমি অ্যাসিস্ট করেছি তার ছবিতে শিবপ্রসাদের সঙ্গে আমরা কাজ করেছি। দহন বা বাড়িওয়ালি, এই মুহূর্তে দুটো ছবির কথাই মনে পড়ছে। দুটোতেই আমি সহকারী ছিলাম এবং শিবপ্রসাদ অভিনেতা হিসেবে কাজ করেছে। এবং শিবপ্রসাদ তখন টেলিভিশনে কিছু কিছু অসাধারণ কাজের সঙ্গে জড়িয়েছিল। খুব পাওয়ারফুল অ্যাক্টর, অ্যান্ড এখন প্রমাণিত যে পাওয়ারফুল ডিরেক্টর। আবার একটু খেলায় আসি। ক্রিকেট হলে সেনওয়ান, ফুটবল হলে সুব্রত ভট্টাচার্য মনে পড়ছে। একই সঙ্গে কোচিং করছে, একই সঙ্গে মাঠে নেমে খেলছে, ক্যামেরার পেছনে পরিচালনা করছেন, আবার রোজ সন্ধ্যাবেলায় টেলিভিশনে দেখা দিচ্ছেন বা সিনেমার পর্দাতে দেখা দিচ্ছেন। কিরকম লাগে, কোনটা মনে হয়? না, আমি নিজেকে পরিচালক হিসেবেই ভাবতে পছন্দ করি, তবে অভিনেতা হওয়াটা আমার মানে কি করে জানি হয়ে গেলাম একটা আর কি। তো আমি কোনোদিনও নিজেও ভাবিনি অভিনয় করব। টুকটাক অভিনয় কখনো কখনো করেছি, কিন্তু অভিনেতা হব এরকম কোনো বাসনা আমার কোনো কালে ছিল না। এখনো সে নেই। একই জিনিস, এখন আমি পরিচালনা করতে চাই যদি সুযোগ পাই। আর অভিনয়টা করি অনেকটা লোকে আমাকে অভিনেতা বানালো, লোকে না, মানে আমি বলতে চাইছি পরিচালকরাই বানিয়েছে। তাদের হঠাৎ মনে হয়েছে যে আমি হয়তো আমার চেহারা সঙ্গে এই চরিত্রটা যায়, আমাকে দেওয়া হয়েছে, এবং হয়তো আমি কোনো একটা ভাবে এফিশিয়েন্ট কাজ করতে পেরেছি, অ্যাডিকুয়েট কাজ করতে পেরেছি, সেটা কন্টিনিউ করে গেছে। সত্যি কথা বলতে যে কোভিডের পরে যে একটা ভীষণ লাল পিরিয়ড এসেছিল সারা পৃথিবীতেই, বাংলাতেও ছিল, সেই সময় একটা ভীষণ মানসিক দোদুল্যমানাতে ছিলাম যে কাজ কত পাবো। একে তো প্রত্যেকটা মানুষই কাজ করার একটা সময় থাকে, একটা সময় লোক মানে আর কন্টেম্পোরারি থাকে না, সমসাময়িক কাজ করতে পারে না, সমসাময়িক দর্শকদের মন ভরাতে পারে না, তখন তাকে সরে যেতে হয় কালের নিয়মে, সময়ের নিয়মে। তার সঙ্গে এরকম একটা মহামারী, তো খুবই একটা
আনস্টেবল অবস্থায় আমরা সবাই ছিলাম, আমি ব্যক্তিগতভাবে ছিলাম। তখন আমি কয়েকজনকে, দু একজনকে আমি বলেছি যে আমি অভিনয় করতে চাই। কেন না, আমি বুঝতে পারছিলাম না যে সত্যি তারপরে পরিচালনার কাজ পাবো কিনা, কিন্তু তারপর অনেক পরিচালনার কাজ পেয়েছি ও করেছি, সাকসেসফুলি করেছি। এবং ওই সময় থেকে আস্তে আস্তে অভিনয়েও আমি ঢুকলাম। এবং যেহেতু এটা একই জিনিস, মানে এই আলো, এই ক্যামেরা, এটা আমি প্রায় খুবই ছেলেবেলা থেকে এর সঙ্গে আমি জড়িয়ে পড়েছি। এটা আমার কাছে খুব কমফর্ট জোন। এটা এই আলো জ্বললেই আমার ভালো লাগে। এই ক্যামেরা রোলিং, রোল, অ্যাকশন, কাট, এইগুলোর মধ্যেই, এটার বাইরে তো আমি কোনো কিছু করিনি, জানিও না। লাগোয়া প্রশ্ন, সিনেমার সঙ্গে জড়িয়ে থাকা কোনো কিছু যদি না করতেন কি হতো, কি হতেন? আমি সত্যি খুব অবাক, মানে ভাবি কি হতো আমি নিজেও জানি না। কারণ আমি শুরু থেকেই ভেবেছিলাম যে সিনেমার সঙ্গেই জড়িয়ে থাকবো। আর ঘটনাক্রমে সিনেমার সঙ্গে এখন যা বয়স হয়েছে এখনো জড়িয়ে আছি। বাদবাকি জীবনের কি হবে জানি না, কিন্তু আমি তো আপ্রাণ চেষ্টা করবো সিনেমার সঙ্গে থাকতে। আজকের দিনে যে ছোট্ট রানা বা অভিজিৎ তালতলা, বেলতলা, নাকতলা বা রাজ্যটার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে, ওদের আগামী দিনে সিনেমায় আসার পরামর্শ? অবশ্যই অবশ্যই আগামী জেনারেশনের সিনেমায় আসতে হবে। কারণ আমাদের তো মানে যেটা বলেছিলাম যে মুভি শুড মুভ, এই সময়টা, এই গল্পটা চেঞ্জ হতে থাকবে। আমার আগে যে এসেছিল সে চলে গেছে, আমি এসেছি, আমি চলে যাব, আরেকজন আসবে, কিন্তু এই গল্পটা তো চলতে থাকবে। এইটা বন্ধ হওয়া যাবে না। এটা বন্ধ হলে সব শেষ হয়ে যাবে। কারণ জীবন আমি খুব ভালোবাসি, জীবন, লাইফ আমি প্রচন্ড ভালোবাসি। মানে প্রতিদিন কাজ করবো, এটা আমি চাই। কতদিন শারীরিকভাবে পারবো আমি জানি না, কিন্তু আমি চাই প্রতিদিন কাজ করতে, প্রতিদিন কাজ করতে চাই। সেরা পাওয়া এত বছরে বন্ধুত্ব, তার প্রমাণ যে আমরা দুজনে একসঙ্গে কাজ করছি, এই বন্ধুত্ব। এবং আরো অনেক বন্ধুত্ব আছে আমার বিভিন্ন স্পেয়ার থেকে। কিছুটা আমার স্কুল, কিছুটা আমার পাড়া, কিছুটা আমার বড় হয়ে বন্ধুত্ব তৈরি হওয়া। আমার প্রচুর বন্ধু, এবং তাদের জোরেই আজকে যতটুকু আমি, ততটুকু তাদেরই জন্য। কোনো আক্ষেপ অ্যাজ নেই, কিছু আক্ষেপ নেই। খালি ওই কাজটা করে যেতে চাই, ছোট বড় যেরকম ভাবে হোক না কেন। পরের জন্মে অভিজিৎ গুহ আবার আসলে কি হয়ে আসবে, কি করতে চায় সে? তো সত্যজিতের ভক্ত তো রিইনকারনেশনে একটা বিশ্বাস আছে। এরকমই কিছু একটা কাজ করতে চাই, অন্য কিছু চাই না। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সেই প্রার্থনাই থাকলো আমাদের পক্ষ থেকে, অভিজিৎবাবু যা চান সেটাই হোক। আপনারা দেখতে থাকুন টলিউড ফোকাস কলকাতা সিনে স্বরূপ। এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ এর নিচে কমেন্ট করে জানাবেন। আর শুধু সিনে স্বরূপ কেন, জড়ি নাম্বার 1 দেখবেন। এছাড়াও টলিউড ফোকাস কলকাতাতে প্রচুর ভালো ভালো ভিডিও পাবেন, দেখবেন, নিজেদের মতামত জানাবেন। আজকের মতো এইটুকুই, নমস্কার, ভালো থাকবেন সকল। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।